ধরে নিব রাজি আছো? আয়না মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। উনি বলে ওঠে, বুক করে ফেলবো। সমুদ্র গিয়ে সোফায় শুয়ে পড়ে। তার মতো লম্বা মানুষের পক্ষে সোফায় শোয়া বিশাল কঠিন কার্য। সে মনে মনে ঠিক করে অস্ট্রেলিয়া থেকে ফেরত আসার আগ অব্দি আয়না বাপের বাড়ি থাকলে থাকবে, সম্পূর্ণ তার ইচ্ছা। তার নিজের পরিকল্পনা ছিল ইউসাকে নিয়ে সব ক্লিয়ার করার, কিন্তু আয়না অসুস্থতার উপর এত পরিমাণ যে কিছু শুনতেই চাইছে না। মাথা ঠান্ডা হলে বুঝাতে হবে ইউসার সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু অনেক বড় কারণে সম্পর্কের ইতি টেনেছে সে। সমুদ্রে 3 দিন পর ফ্লাইট ছিল। এই 3 দিনের মধ্যে আয়না একবারও সমুদ্রের বাসায় আসেনি। সমুদ্রের আজকে দুপুর ফ্লাইট, বের হবে রেডি হয়েছে, কালো রঙের টি শার্ট পরেছে। শায়লা চৌধুরী আসবেন তাকে বিদায় জানাতে, তখন আয়নারও আসার কথা। যাওয়ার আগে শেষবার দেখা করে নিবে, কিন্তু শায়লা চৌধুরী একাই এলেন, সঙ্গে আয়নাকে আনেননি। সমুদ্র জিজ্ঞাসা করলে জানালেন আয়না আসবে না। সমুদ্রের ভীষণ রকমের রাগ হলো। সে বলে, লাগেজ গাড়িতে করে এয়ারপোর্টে পাঠিয়ে দিও, আমি সোজা এয়ারপোর্ট যাব। কথাটা বলে বেরিয়ে যায় ও আয়নার বাসার উদ্দেশ্যে। সে যখন আয়নার রুমের সামনে গিয়ে উপস্থিত হলো, তখন আয়না পড়ছিল। সমুদ্র বইটা হাতে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং বলল, আমি বিদেশে যাচ্ছি, তুমি আমার সঙ্গে দেখা করা বাদ দিয়ে পড়ছো কেন? আয়না ভাবলেশীন থাকে। সমুদ্র রাগান্বিত গলায় বলে, সমস্যা কি মেয়ে তোমার? তোমার পাল্লায় পুরো আমার নিজেকে মানসিক ভারসাম্যহীন লাগে। আয়না বই কুড়িয়ে নিতে ধরলে সমুদ্রর বাহু চেপে ধরে বলে, সেদিন নিজে অনুমতি দিলে, আর আজকে আমার নাটক কেন করছো? আসিফ, আমি তোমার থেকে সম্মতি না নিয়ে যাচ্ছি। আমি আপনাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছি। কি? হ্যাঁ, আপনি অস্ট্রেলিয়া ইউসার কাছে যাচ্ছেন তাই না? যান, আর কষ্ট করতে হবে না। সেকেন্ড ম্যারেজ করার অনুমতি দিয়েছি আমি আপনাকে। আয়নার ভাবমূর্তি দেখে মনে হচ্ছে ভীষণ সিরিয়াস। সমুদ্র অবাক নয়নে তাকিয়ে বলে, আমি ভীষণ সৌভাগ্যবান, আমার বউ আমাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিচ্ছে। ওয়াও। আয়না তাকে ইগনোর করে পড়ার টেবিলে বসলে সমুদ্র রাগে গাজগজ করতে করতে বলে, ঠিক আছে, তোমার এত যখন ইচ্ছা সেদিন দেখার, তোমার ইচ্ছাটা পূরণ করি। আকাশ পরিষ্কার, আরামদায়ক ও প্রশান্তিকর। প্রভাতের কিরণ উকি মারছে বারান্দার দরজার কোল ঘেঁষে। নাম না জানা নানা রকমের পাখির কিচিরমিচির শব্দে চারিপাশ মুখরিত। আজকাল ভোরে খুব শীত পড়ে, ঠান্ডায় জমে যাওয়ার মতো। উষ্ণ কম্বল মাস্ট নিতেই হয়। অস্ট্রেলিয়ায় ওয়েদার বরাবরই বেশ আদুরে। সোয়েটার পরে শীতের আমেজ উপভোগ করতে হবে। সমুদ্র ঘুম থেকে উঠে বারান্দায় 1 কাপ কফি নিয়ে বসে। বারান্দা থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। দূর দূরান্ত শুধু সবুজ ঘাস আর গাছগাছালিতে ভরপুর। একতলা বাড়ি দিয়ে লোকালয়ে সাজানো। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির মধ্যকার দূরত্ব কয়েক মিটার। কফিতে চুমুক দিয়ে জিরিয়ে নিল। আসলে এত মনোমুগ্ধকর পরিবেশে কেউ উদাস থাকতেই পারে না। চারিপাশে সবাই খুব হাসি খুশি। সমুদ্রের মনে হচ্ছে আয়নাকে এখানে আনা দরকার, দেখানো উচিত মানুষ কত খুশি থাকে। আর মহারানী সারাদিন গোমরা মুখ করে কিছু হলেই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে। সে কফি শেষ করে শাওয়ার নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রেডি হয়। হাতে অ্যাপ্রন ছিল। আপাতত 1 মাসের জন্য সে তার ঘনিষ্ঠ বন্ধু আমানের বাসায় আছে। ডর্মে থাকার কথা ছিল, কিন্তু আমান থাকতে দেয়নি। নিজের বাসায় জোর করে এনেছে। আমান আর নয়নতারা দুজনেই তার মেডিকেলের বন্ধু বলা চলে। তাদের মেডিকেলে টোটাল সব রানিং ব্যাচ মিলিয়ে 4 জন বাঙালি ছিল। এর মধ্যে আমান আর নয়নতারা প্রেম করে বিয়ে করলো। টানা 1 মাসের কাছাকাছি নবদম্পতির সঙ্গে থেকে সে রিয়েলাইজ করেছে তার নববিবাহিত জীবন খুব বাজে রকম নিরামিষ ছিল। আমান আর নয়নতারার প্রেম যেন ফুরায় না। আজকে ওরা ঘুরতে যাবে। আমান প্রায় বইয়ের জন্য ফুল আনে, ক্যান্ডেল লাইট ডিনারে যায়, লং ড্রাইভিংয়ে যায় ওরা। সমুদ্রের ওদের সুন্দর সুখী বিবাহিত জীবন দেখে আনন্দ লাগে, আবার নিজের জন্য খুব দুঃখ অনুভব হয়। তার নববিবাহিত জীবনও এমন সুন্দর হতে পারত। ওদের প্রেমময় সময় কাটাতে দেখে নিজেরও এমন সুন্দর মুহূর্ত অনুভব করতে ইচ্ছা করে। আয়নার কথা খুব মনে পড়ে। দূরে থাকার ফলে যেন মায়া বেড়েছে ওর জন্যে, কিন্তু আয়না খুব বাজেভাবে তাকে ইগনোর করছে। সেদিন অনেক কষ্টে ভিডিও কলে কথা বলে ও 2 মিনিটের মধ্যে কল কেটে দেয়। কিন্তু ওই 2 মিনিটের মধ্যে সমুদ্রের মনে হয় আয়না ভালো নেই, ওর কিছু একটা হয়েছে। চোখের নিচে ডার্ক সার্কেল শুকিয়ে গেছে। আমানের সঙ্গে নিজেকে মাপলে সে বরাবরই লুজার, স্বামী হিসেবে লুজার। আমানের ওয়াইফ নয়নতারা সারাদিন মুক্তা ছড়ানো হাসি হাসে, আর তার আয়না একদা হাসতো এমন করে। অফিসে দেখেছে তো সবার সঙ্গে কত সখ্যতা করে হাসতো। সমুদ্রেরও হাসি ভালো লাগতো। তবে কি এমন হলো যে আয়না আর হাসে না? সেও জিজ্ঞাসা করে না কেন ও আর আগের মতো হাসলো না। আয়নার জন্য মন কেমন ব্যাকুল হচ্ছে। না, দেশে ফিরে আয়নাকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে হবে। জড়িয়ে ধরে বলতে হবে, সরি দীপান্বিতা। আচ্ছা, দূরত্ব কি ভালোবাসার সমানুপাতিক ধ্রুবক? বাই এনি চান্স দূরত্ব বাড়লে ভালোবাসার বৃদ্ধি পায়, এমন কোনো ফর্মুলা আছে কি?
কটা দিন যাবৎ আয়নার খুব দুর্ভোগ যাচ্ছে, জীবনটাকে নরক সম লাগছে। হুট করে এত পরিমাণ সিক হয়ে গেছে। ভাগ্য ভালো সেমিস্টার ফাইনাল শেষ, নাহলে ক্লাস এক্সাম সব মিস যেত। খুব দুর্বল লাগে, তার রুমে শুয়ে বসে কাটাচ্ছে, তবে কিছুই ভালো লাগছে না তার। প্রচুর মুড সুইং হচ্ছে ওর। খাওয়ারও রুচি নেই, মাছ মাংস কিছুই ভালো লাগে না খেতে। সমুদ্র বলল গ্যাস্ট্রিক, অ্যান্টাসিড রেগুলার খেলে তাও বমি ভাব যায় না। গায়ে জ্বরও ছিল, কাল রাতে কিছুই খায়নি। কাল রাতে শায়লা চৌধুরী বলছিল একবার সরাসরি ডাক্তার দেখাতে। সকালে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না। আজকে বাসায় কেউ নেই, সে একাই। হালিমা বুয়া সহ দাদা দাদি গ্রামে গেছেন, কদিনের মধ্যেই ফিরে আসবেন। সে বিছানা থেকে উঠে মাথা তুলতে মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে। উফ, এত বিরক্ত লাগে সবকিছু। চোখ বুজে হেলান দিয়ে শুয়ে থাকে, কেমন ছটফট লাগে। মনে হচ্ছে কোথায় কি যেন অনেক কিছুই তার অজান্তে হয়ে যাচ্ছে। ঘণ্টাখানেকের মধ্যে তার রুমে নক করলো কেউ, নিশ্চয়ই শায়লা চৌধুরী। উনি লাঞ্চ টাইমে খেতে আসেন বাসায়। আজ অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেনি। নক করেই দরজা খুলে ভেতরে এসে জিজ্ঞাসা করেন, ভাত খাবে? তোমার আব্বু বলেছে তোমার চিকেন পছন্দ, চিকেন ফ্রাই খাবা? আয়না চিকেন ফ্রাইয়ের কথা শোনা মাত্রই মুখ বাঁকিয়ে বলে, চিকেন ফ্রাই? আমি এই মুহূর্তে মারাই যাব বমি করতে করতেই যাব। শায়লা চৌধুরী আয়নার লক্ষণ দেখে অনেক কিছুই মনে হয়, কিন্তু আধুনিক যুগের বাচ্চা কাচ্চা এসব লক্ষণ দেখে যাচাই বিচার করে না। সমুদ্র তো বলেই দিয়েছিল গ্যাস্ট্রিকের সমস্যা। জামাই বউ যা বলবে সেটাই সই। উনি আয়নাকে পরখ করে একটু চিন্তা করে বলে, আমি তো এসব চিকেন মুরগি খাই না। নিজের জন্য ঝাল ঝাল কচু ভর্তা করছি, সঙ্গে লেবুর রস। কচু ভর্তার সঙ্গে লেবুর রস আর গরম ভাত খাবে নাকি? কচুর ভর্তা আইটেমের নাম শুনে আয়নার খাওয়ার ক্রেভিংস হলো। এতদিন এই প্রথম তার খাওয়ার খেতে ইচ্ছে জাগলো। সে চোখ উজ্জ্বল করে তাকালো। সত্যি বলতে তার এই টাইপ খাওয়ার খেতেই মন চাচ্ছিল, কিন্তু বাসায় কেউ বুঝছিলই না। সবাই চিকেন, বার্গার, পিৎজা, রামেন এনে দিচ্ছিল, যেগুলো দেখেই ওর বমি পায়। সে দ্রুত হেঁটে রান্নাঘরে চলে যায়, নিজেই ভাত বেড়ে কচুর ভর্তা দিয়ে খাওয়া শুরু করলো। আসলেই তো, গরম ভাত আর কচুর ভর্তা, ভাতের উপর লেবুর রস কচলিয়ে খেতে এত মজার। সে অনেকদিন পর আরাম করে পুরো এক প্লেট ভাত খেলো। এক বাটি কচুর ভর্তা সে একাই শেষ করলো। এত ক্ষুধা ছিল পেটে সে কল্পনাও করেনি। শায়লা পেছনেই দাঁড়িয়েছিল। আয়নার খাওয়া শেষ হতেই উনি বলে ওঠে, একবার ডাক্তার দেখাও আয়না, তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে ইউ আর সিক। আয়না একবার ওনার দিকে তাকালো। শায়লা চৌধুরী বলে ওঠে, সাইকিয়াট্রিস্ট দেখাতে চাইলে সেটাও দেখাও। আয়না ভ্রুকুচকে তাকালো ওনার দিকে, এরপর বলে, সাইকিয়াট্রিস্ট কেন দেখাবো? শায়লা একটু চমকে উঠে বলে, আমরা তো আর ছোট না, বয়সের সঙ্গে অভিজ্ঞতাটাও আছে, সবটাই বুঝছি দেখছি। তোমার আর সমুদ্রের মধ্যে সমস্যা চলছে, প্রবলেম সলভ করার চেষ্টাও নেই তোমাদের মধ্যে। কেমন সব ধোঁয়াশার মধ্যে রাখছো, অনির্দিষ্ট সবটা, কিছু ক্লিয়ারও করছো না। রোদেলা ভাবিও চিন্তায় অতিষ্ঠ, তোমাদের দুজনের চিন্তায় সবার ঘুম হারাম হচ্ছে। তুমি সম্পর্কে টানাপোড়েনটা সামলাতে পারছো না। ইউ নিড মেন্টাল পিস। আয়না বলে, বাবাও চিন্তা করছে নাকি? হ্যাঁ, তোমার বাবা তো সরাসরি সমুদ্রের সঙ্গে বসতে চাচ্ছে, সমুদ্রের উপর রেগেও আছে মনে হয়। তোমার আব্বু সমুদ্রের সঙ্গে বসলে ওকে প্রচুর কথা শোনাবে, এজন্য আমি বরং করছি তোমার আব্বুকে এবার এজন্য আমি বারণ করছি তোমার আব্বুকে। বারবার বলছি ওরা ছোট মানুষ, দুজনেই একটু খামখেয়ালি, বাড়ির বড় সন্তান, রাগ জেদ বেশি, অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। তোমাদের মধ্যে ম্যাচুরিটিও কম, সংসার বুঝো কম। আয়না, পার্সোনালি আমার কেউ তোমাদের মধ্যে ইন্টারফেয়ার করতে চায় না। আয়না উঠে দাঁড়াতে চাইলে মাথা যেন ঘুরে ওঠে। মুহূর্তের মধ্যেই সব ঘোলা লাগে। দুদণ্ড পর আজ কয়েকদিনের ব্যবধানে ফের হড়বড় করে বমি করে দেয়। বেশ ক্লান্ত লাগে ওর। ডাইনিং রুমে বসে শায়লাকে বলে, আমি একটু পর বের হব, এই অবস্থাতে? হসপিটালেই যাব। নীল রঙের মতো রঙিন বিকেল, আকাশে ধূসর মেঘের আধিপত্য আজ যেন চড়া। স্বচ্ছ নির্মল মেঘ উড়ে বেড়াচ্ছে আকাশে, প্রকৃতি ঘিরে বিশুদ্ধ বাতাস, সঙ্গে আর্দ্রতার ছোঁয়া। নির্বিশেষে আজকের আবহাওয়া আর প্রাকৃতিক রূপ স্মৃতির মানুষপটে আটকে রাখার ন্যায় অধিকতর সুন্দর। আলো ক্রমশ হ্রাস পাচ্ছে, সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। অস্ট্রেলিয়ার বিকেলে সময়টা বেশ সুন্দর। আজ সমুদ্রের সেমিনারে শেষ দিন ছিল। সে অর্গানাইজার কমিটির লিডার হয়েছিল, এমনকি সেমিনারের বেস্ট পারফর্মারও সে। অনেক স্টুডেন্টকে টপকে বেস্টের অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল। বিভিন্ন দেশের বড় বড় ডাক্তার, প্রফেসররা সঙ্গে সবাই মিলে ফটোশ্যুটও করেছে। মজার বিষয় হলো কম্পিটিশন এ ইউষাও ছিল। হ্যাঁ, ইউষাকে তার সঙ্গে সিলেক্ট করেছে। ইউষাকে রেজাল্টের জন্য মনে হয় সিলেক্ট করেছিল। সমুদ্রের জানা ছিল না সেমিনারে তাদের মেডিকেল কলেজ থেকে ইউষাও জয়েন করছে। যদিও বা সেমিনারে ওর সঙ্গে সাক্ষাৎ হলেও সমুদ্র রাস্তা পরিবর্তন করত।
তাদের মাঝে কথাবার্তা হয়নি। তার দৃষ্টি সামনের রোডের দিকে, পরিষ্কার ফকফকা পিচঢালা রাস্তার ধারে বেশ যত্ন নিয়ে একটা অচেনা গাছ উঁকি মারছে। আজকে বাসার জন্য শপিংয়ে যাবে, এখন সে একদম ফ্রি। এই কয়েকদিন দম ফেলারও সময় ছিল না। আজ মন মতো শপিং করে নিবে। তার ফেরার কথা আরও 15 দিন পর, কিন্তু চেষ্টায় আছে দ্রুত রিটার্ন টিকিটে ফিরে যাওয়ার। জরিমানা দিয়ে হলেও। অ্যাম্বাসিতে তার এক ফ্রেন্ড আছে, তাকেও বলে রেখেছে, আবার অনলাইনেও আপডেট রাখছে। এখানে আর মন টিকছে না, একটা দিনও অতিরিক্ত থাকতে ইচ্ছা করছে না। আয়নাকে দেখার জন্য অস্থির লাগছে। বাসা থেকে অনবরত মা ফোন দিয়ে ঝাড়ি মারছে। প্রথম দিকে কেউ বুঝতে পারেনি তাদের সম্পর্কের অস্বাভাবিকতা, কিন্তু সমুদ্রকে সি অফ করতেও আয়না এলো না, আবার শ্বশুর বাড়িও একবারও যায়নি। আবার পিউয়ের মুখে শুনেছ নাকি ভার্সিটির হলে উঠে যাচ্ছিল, পরে ওর বাবা আর আলিয়া বুঝিয়ে সুঝিয়ে ওদের বাসায় ফেরত এনেছে। মেয়েটার এমন পাগলামো ওকে আরো মরিয়া করে তুলছে। সে ফোঁস করে দম নেয়। কবে ফিরবে সে আয়নার কাছে? আয়নাকে দায়িত্ব ভাবা উচিত হয়নি তার। দায়িত্ব তো একদা তিক্ততা আসে, মানুষ হাঁপিয়ে যায়, বোঝা ভাবা শুরু করে, যেমনটা সে ভাবছিল। আয়নার কোনো কিছুরই দাম ছিল না তার কাছে। বিয়ের পরপর কয়েকদিনও সুন্দর করে সেজে তার জন্য অপেক্ষা করত, কিন্তু সমুদ্র লেটে আসতো। কখনো শুধুমাত্র প্রাকৃতিক আদিম নিয়মের তাড়নায় কাছাকাছি যেত, বা ওকে রেখেই ঘুমিয়ে যেত। আয়না অবশ্য অভিযোগ করতো না, তবে আয়না নিশ্চয়ই কারোর জন্য বোঝা হওয়া ডিজার্ভ করে না। সেই ডিজার্ভ মাচ বেটার। বিশাল বড় শপিং মলে নিজের জন্য একজোড়া অ্যাডিডাসের জুতা ছাড়া আর কিছুই কিনলো না। এরপর সোজা লেডিস জোনে চলে যায়। হরেক রকম মেয়েলি জিনিস দেখে কনফিউজড হয়ে যায় সে। কি কিনবে আয়নার জন্যে, ওর কি পছন্দ, ভাবতে গিয়ে খানিক চমকে। আসলে সমুদ্র জানেই না আয়না কি পছন্দ করে, কোন জিনিস নিলেও খুশি হবে। আরেক দফা নিজের প্রতি ধিক্কার জানালো সে। জামা কাপড়ের কর্নারে গেলে সেলসম্যান জিজ্ঞাসা করে কেমন ড্রেস লাগবে, কার জন্য নিচ্ছ, উনি দেখতে কেমন, তাহলে হেল্প করব। গটগট ইংলিশে সমুদ্রকে জিজ্ঞাসা করলো, আমার ওয়াইফের জন্য কিনবো, ও দেখতে খুব সুন্দর, সব রকম ড্রেসে ওকে মানাবে। সেলসম্যান সুন্দর কয়েকটা টপ সাজেশন দিল। সেগুলো কিনেও হেঁটে হেঁটে আনমনে কির্জনে যায়। কির্জনের পাশে খেলার কৃত্রিম সুবিধা আছে। অনেক বাচ্চাকেও দেখা গেল বাবা মায়ের সঙ্গে এসেছে। একটা বেবি ওর মায়ের কোল থেকে পাপা পাপা করে ওর বাবাকে ডাকছে। পাপা ডাক শোনা মাত্রই সমুদ্রের মধ্যে কেমন অদ্ভুত একটা অনুভূতি জাগ্রত হয়। ইস, বেবিটার বাবা মা কত লাকি। এটাই তো জাগতিক নিয়ম। একসময় সবারই বাবা হতে ইচ্ছা জাগবে। ওই বাচ্চার বাবা কত হ্যাপি, বাচ্চাটাকে কোলে নিয়ে কত আদর করছে। কিডস জোন সম্পূর্ণটাই বাচ্চাদের টয়েজ আর কাপড় দিয়ে ভর্তি। তার চোখ গেল সুন্দর একটা লাল গেঞ্জির উপর। ওটা কেনার লোভ সামলাতে পারল না, আনমনে কিনে ফেলে জামাটা। শপিং শেষে খাওয়া বাইরেই সারলো। খাওয়ার সময় ওর ফ্রেন্ড মেসেজ দিয়ে জানালো অস্ট্রেলিয়া টু বাংলাদেশ ট্রানজিট চীনে হবে। আগামীকাল বিকেলের একটা ফ্লাইটের টিকিট পাওয়া গেছে, বাট ইকোনমি ক্লাসের, ডাবল পেমেন্ট করতে হবে। সমুদ্র জীবনেও বিজনেস ক্লাস ছাড়া ফ্লাই করে নাই। সেই সমুদ্র বাড়তি টাকা খরচ করে ইকোনমি ক্লাসে যেতে রাজি হয় কেবল দ্রুত বাড়ি ফেরার উদ্দেশ্যে। আয়না বসে আছে গাইনোকোলজি ডিপার্টমেন্টের চেম্বারে, ডক্টর সোনিয়া বেগমের রুমে। সমুদ্র সেই হাসপাতালে জব করেছিল, সেখানেই এসেছে সে। ম্যাডাম খুঁটে খুঁটে আয়নার কাছ থেকে ডিটেলসে হিস্ট্রি শুনছে। চোখে মোটা পাওয়ারের চশমা লাগানো, ভদ্রমহিলার বয়স 50-এর বেশি হবে। যখন শুনলো তাদের হাসপাতালের একজন ডক্টরের ওয়াইফ আয়না, তখন নাম জানতে চাইলো। আয়না নাম বলতে উনি 2 মিনিট ভেবে বলে ওঠে, ও আচ্ছা, ডক্টর সমুদ্র, জুনিয়র ডক্টর তো, তাই চিনতে দেরি হলো। নীল চোখ ওর, মনে পড়েছে। ডক্টরের ওয়াইফ শুনে সে আরো কিছু প্রশ্ন করে বলে, কেমন ডক্টরের বউ তুমি? হ্যাঁ, 15-20 দিন ধরে অসুস্থ, আমার কাছে আগে আসুনি কেন? আয়নার থেকে বয়সে বড় হওয়ায় ধমকে সুরে কথাগুলো বলে ওঠে। এরপর একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে, যাও, এক্ষুনি টেস্ট করিয়ে 1 ঘন্টা পর রিপোর্ট নিয়ে আমার কাছে আসবে। কিসের টেস্ট ডক্টর? কিসের আবার? প্রেগনেন্সি টেস্ট দিয়েছে। আয়না হতভম্ব হয়ে যায়। আসলে সে প্রেগনেন্ট কিভাবে সম্ভব? তার তো কিছু অসুখ আছে, ট্রিটমেন্ট ছাড়া কিভাবে প্রেগনেন্ট হলো সে? তবে কিছু বলল না ডক্টরকে। এগিয়ে গিয়ে কাউন্টার থেকে বিল পরিশোধ করে টেস্ট করতে যায়। তারপর ওয়েটিং রুমে বসে অপেক্ষায় থাকে। অপেক্ষা করতে করতে হুট করে শরীর খারাপ লাগে তার। 1 ঘন্টা অপেক্ষায় থেকে সে কাহিল হয়ে পড়ে। রিপোর্ট নিয়ে ডক্টরের চেম্বারে গেলে উনি আগেই জিজ্ঞাসা করলো, তোমার তো শরীর খারাপ, সঙ্গে কেউ আসেনি? না, সমুদ্র কোথায়? দেশে নেই। তাই বলে একা আসবে নাকি? বাসার কাউকে কল দিয়ে আসতে বলো। তখনই আয়নার ফলে শায়লা চৌধুরীর কল আসে। ডক্টর সোনিয়া বেগম আয়নার অনুমতি নিয়ে শায়লাকে হসপিটালে আসতে বলে। আয়নার খুব টেনশন হচ্ছিল, না জানি রিপোর্টে কি এসেছে, সে মা হতে চলেছে। অনুভূতি আটকে রাখতে না পেরে 2 চোখ ভরে আসতে ধরে তার। সোনিয়া ম্যাডাম কোথায় জানি গেলেন, রুগী এসেছে জন্যে কেবিন ছেড়ে ওয়ার্ডে গেল। ফিরে এসে দেখে শায়লা চৌধুরী পৌঁছে গেছে।
আয়নার পাশে দাঁড়িয়ে আছে। ডক্টর সোনিয়া বেগম নিজের কেবিনেই থাকতে বলেছিল আয়নাকে। রিপোর্টও দেখেনি আয়নার, এখন দেখবেন। এমার্জেন্সি ছিল জন্য যেতে হয়েছিল তখন। শায়লা চৌধুরীকে দেখেই জিজ্ঞাসা করে। পেশেন্টের কে হন আপনি? শায়লা একবার আয়নার দিকে চেয়ে থেকে বলে, আমি আয়নার স্টেপ মাদার। সোনিয়া বেগম রিপোর্ট একবার দেখেই হেসে বলে, কংগ্রেচুলেশনস আয়না, ইউ আর প্রেগনেন্ট। আয়নার বাক্যটা শোনা মাত্রই চোখে আনন্দের জল চলে এলো। ওর নিজের পেটে হাত বুলিয়ে দেয়। শায়লা ওকে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ, খুবই খুশি সংবাদ। আয়না নিজেও মুহূর্তের মধ্যে বিষাদ ছেড়ে ফেলে দেয়। ক্ষণে কিছু একটা চিন্তা করে বলে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, কিভাবে সম্ভব? প্রথমবার কনসেপ্ট করেছো তো, তাই সিমটমসগুলো বুঝোনি। আয়না জিজ্ঞাসা করেই ফেলে, আমার তো সমস্যা আছে, পিসিওএস। আমার পিসিওএস হলে যে তুমি মন্ধা, এই ধারণা ভুল। আগে ডাক্তার দেখিয়েছো? বিয়ের আগে বা পরে? আয়না জবাব দিল ও বিয়ের আগে থেকেই প্রপার ট্রিটমেন্ট নিত। কয়েক কেজি ওজনও কমিয়েছিল। তুমি লাকি যে কনসেপ্ট করতে ঝামেলা হয়নি। অনেকেরই কনসেপ্ট করতে ঝামেলা হয়েছে। তুমি রেস্টে থাকবে, সাবধানে থাকবে। উনি ঔষধ লিখে দিলেন, আবার 7 দিন পর আসতে বললেন। আর এর মধ্যে অসুবিধা ফিল করলে যে কোনো সময় যেন চলে আসে, এবং পই পই করে এক্সট্রা সাবধান আর কেয়ারে থাকতে বলে দিলেন। শায়লা চৌধুরী বের হয়ে এক গাদা মিষ্টি কিনলেন। বাসায় ফিরে আয়নাকে রেস্ট নিতে বলে উনি হালকা খাবার আনতে যান। উনি যখন নুডলস রান্না করছিলেন, আয়না রান্নাঘরে আসে। তা দেখে বলে ওঠে, তুমি রান্নাঘরে কেন? কি খাবে বলো? তোমার আব্বুকে কল দিয়ে এক্ষুনি আসতে বলো। আয়না থমথমে গলায় বলে, একটা রিকোয়েস্ট ছিল। কি? আপনি এক্ষুনি সবাইকে নিউজটা দিয়েন না, এমনকি বাবাকেও না। শায়লা চোখ বড় করে তাকিয়ে বলে ওঠে। কি বলছো এসব? আয়নার মুখে প্রতিক্রিয়া বদলে যায়। বদনখানি জুড়ে বিষণ্ণতার ছায়া ফুটে উঠে কেঁদে ফেলে বলে, সমুদ্র এক্ষুনি বাচ্চা চাইছিল না, বাচ্চা পছন্দও করে না। ওর জন্য নিশ্চয়ই আমার বাবু অ্যাক্সিডেন্টাল ইস্যু। ওর জন্য আমরা খুশি নই, বরং আগাছা। এভাবে বলো না আয়ু, সমুদ্র তো ফ্যামিলি পার্সন, ও ঠিক খুশি হবে শুনে। আয়না মাথা ঝাঁকিয়ে বলে। হুম, ওনাকে আমি চিনি, উনি মোটেও খুশি হবেন না। শায়লা বলে ওঠে, এত বড় খুশি সংবাদ হাইড করবে? উনি দেশে ফিরলে সরাসরি জানাবো, ততদিন গোপন রাখতে চাই। তুমি অ্যাব্রেশনের চিন্তা মাথায় আনছো না তো? আয়না নিজের পেটে হাত রেখে বলল, না, আমি এত অসহায় মা নই। উনি বাচ্চার দায়িত্ব না নিলেও আমার কিচ্ছু যায় আসে না। উনি বাচ্চার রেসপন্সিবিলিটি না নিলে আমার বাচ্চার জন্য আমি একাই ইনাফ। আমার বাচ্চা অসহায় না, ওর মা ইঞ্জিনিয়ার, ওকে সিকিউর লাইফ দেওয়ার সামর্থ্য আছে আমার। আমার মনে হয় তুমি বেশি ওভার থিঙ্ক করছো। রেস্ট নাও, ঠিকমতো খাও আর হাসি খুশি থাকো। সমুদ্র আসলে দেখবে আমরা সেলিব্রেশন করব। আয়না কোমল গলায় বলল, বাবাকে এক্ষুনি বলবেন না প্লিজ। তোমার বাবা যদি জানে আমি এত বড় খুশি সংবাদ লুকিয়েছি, আমার উপর খুব রাগ করবে। তাছাড়া তোমার এক্সট্রা যত্ন দরকার। বাবার সঙ্গে আমি কথা বলবো পরে, নিজের যত্ন নিজেই নিব। রাতের বেলাও মেডিসিন ঠিক মতো নিল। ডাক্তার বলছিল আরও আগে থেকে আন্ডার কনসালটেন্টে থাকা উচিত ছিল। প্রেগন্যান্সি কনফার্ম হতে একটু দেরি করে ফেলেছে। সেদিন রাত 8টাতেই ঘুমিয়ে যায়ও। প্রপার গাইডলাইন মানা শুরু করে দেয়ও। আর হেলাফেলা করা যাবে না। শায়লা চৌধুরী সমুদ্রকে ফোন করে জানতে পারলেন সমুদ্র আগামীকাল ফ্লাইট ধরবে। আর আয়নাকে না জানাতে ওকে নাকি সারপ্রাইজ দিবে। শায়লা চৌধুরী ভাবে দুদিনেরই তো ব্যাপার, কিছু হবে না। 2 দিন পর সবাই তো জানবে আয়নার প্রেগন্যান্সির বিষয়টা। পরদিন যথারীতি সবাই অফিসের জন্য বের হবে। ফাহাদ সাহেব নাস্তা করতে বসলেন। আয়নাও এলো। অল্প একটু খাওয়া দাওয়া করলো। আজকে ওকে হাসি খুশি দেখাচ্ছে। ফাহাদ সাহেব আয়নাকে ডাইনিং টেবিলে খেতে দেখে খুব খুশি হন। আলিয়ার এক্সাম চলছে, এজন্য ব্যস্ত একটু। ও বোনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। শায়লা চৌধুরী দুপুরে আসবে এটা বলে সবাই যে যার মতো অফিসে চলে গেল। 12টার পর থেকে আয়নার মনে হলো প্রেশার আপ ডাউন করছে, মাথা ভার লাগছে। সে বেডে শুয়ে ফোন হাতে নেয়। ফেসবুক স্ক্রল করতে করতে নজর এলো সমুদ্রকে ট্যাগ করে এক ডক্টর ছবি পোস্ট দিয়েছে, ওদের সেমিনারের ছবিগুলো। সমুদ্রের পাশে সাদা শার্ট পরে ইউষা দাঁড়ানো। ছবিটা দেখা মাত্রই আয়নার যেন দুনিয়া এলোমেলো হয়ে যায়। সেমিনারে ইউষাও আছে। বাহ, কি দারুণ মানিয়েছে দুজনকে, একদম পারফেক্ট কাপল যেন। ও যেন চোখ আধার দেখে। সমুদ্রের সঙ্গে গতকাল থেকে ফোনে কথা হয়নি। তবে কি সমুদ্র? সে ভাবতে পারে না। এর বেশি পেটে প্রচুর চাপ অনুভব করে। ভাবে ওয়াশরুমে যেতে হবে। বেড থেকে উঠে দাঁড়িয়ে পা বাড়াবে। এমন সময় কি হলো জানে না। সে কেবল বুঝলো খুব কষ্ট হচ্ছে তার। মুখ চোখ উল্টে আসে। চিৎকার দিয়ে উঠে। ফাঁকা বাসায় কেউ তার ডাকে সাড়া দেয় না। সে হাঁটার শক্তি পায় না। কোনো কিছু ধরার চেষ্টা করে, কিন্তু আশেপাশে কোনো আসবাবপত্র বা দেয়াল না থাকে সে পা পিছলে পড়ে যায়।
সাদা ফ্লোর ক্ষণে লাল রাঙা হয়ে ফুটে ওঠে টকটকে লাল। লাল রক্ত দেখে তার মুখ রক্তশূন্য হয়ে পড়ে। ব্যথায় কুকুরে উঠে সে চোখ দিয়ে টপ টপ পানি গড়াতে থাকে। আয়না সেন্স হারাতে থাকে। দূর থেকে মনে হয় কেউ খুব সুন্দর ভয়েসে বলে উঠে আম্মু। কণ্ঠস্বরটা যারও বুঝি জীবন বেদনার স্বাদ পায়নি। বেদনার স্বাদ পাবে কিভাবে? মাতৃগর্ভ আর জান্নাতে কোনো দুঃখ থাকে না, দুঃখ কেবল পৃথিবীর উপাদান। আয়নার মনে হচ্ছে মাথার উপর 1000 ভরের পাথর দিয়ে কেউ তাকে আঘাত দিচ্ছে। অসহ্য রকম ব্যথায় সে চোখ বুজে ফেলে, অজ্ঞান হয়ে যাচ্ছে। যদিও সে চাচ্ছে কেউ আসুক, বাঁচাক তাকে। না, তাকে না, তার বাচ্চাটাকে। সৃষ্টিকর্তার কাছে আকুল মিনতি করে সে। কেউ কি নেই পৃথিবীতে যে উসিলা হয়ে এসে তার বাচ্চাকে বাঁচাবে? সমুদ্র, কোথায় তুমি? এমন সময় বেলবাজার আওয়াজ ভেসে আসে। সে মনে মনে অনেক প্রার্থনা করে কেউ আসুক। বেলবাজার আওয়াজ কানে বাজতেই থাকে। মনে হচ্ছে অনন্তকাল ধরে কেউ বেল বাজিয়ে যাচ্ছে। সব অস্পষ্ট লাগে, এ যেন অস্পষ্টতার জগৎ। চারিদিকে ধুধু অন্ধকার দেখে সে। এমন আধারে তলিয়ে যেতে চায় না সে। শায়লা চৌধুরী আজ একটু আগে দুপুরে লাঞ্চ করতে বাসায় ফেরেন। একটানা বেল বাজিয়েও যখন আয়না দরজা খুলছিল না, ফোন লাগায় সে। ফোনও রিসিভ করে না। সে ভাবলো অফিসে ফিরে যাবে। এক পা পিছিয়ে লিফট কল দিল। লিফট গ্রাউন্ড ফ্লোর থেকে 5 তলায় আসতে আসতে সেকেন্ড সময় নিচ্ছে। তৎক্ষণাৎ স্মরণ হলো তার কাছে এক্সট্রা চাবি আছে। অফিস থেকে এসে ফিরে যেতে মন চাইল না। সে চাবি দিয়ে দরজা লক খুলে বাসার ভিতরে প্রবেশ করে। অফিসের ফাইল আর ব্যাগটা টেবিলে রেখে এক গ্লাস পানি খেয়ে ভাবে আজ পাবদা মাছের ঝোল করবে। পর মুহূর্তে মনে হলো একবার আয়নার কাছ থেকে শুনে নিক ও কি খাবে। আয়নার রুমের দিকে এগিয়ে গিয়ে উনি দরজার নব ঘুরিয়ে দরজা খুলতেই যেন স্তম্ভিত হয়ে যান। গা থরথর করে কাঁপতে থাকে। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মনে হচ্ছিল ওখানে জ্ঞান হারাবেন। আয়না ফ্লোরে উপর হয়ে শুয়ে আছে। রুমে সাদা ফ্লোরে যেন লালের বন্যা বয়ে যাচ্ছে। ওনার সময় লাগে সবটা বুঝতে। ব্রেন সময় নেয় এমন প্রস্তুতি মোকাবেলার আগে। তবে উনি ভয়ে চিৎকার দিয়ে উঠে। তার চিৎকারের মাত্রা এত বিকট ছিল সম্পূর্ণ বিল্ডিংয়ের মানুষ বোধহয় শুনে ফেলেছে। তার পা এগিয়ে সামনে অগ্রসর হলেন। আয়নার কাছে যায়, আয়নাকে তুলে উঠাতে চেষ্টা করে। গালে হাত চাপড়িয়ে সেন্সে আনার চেষ্টা চালায়। আয়না একটু নড়ে উঠে অল্প চোখ খুলের পর খুব আস্তে করে আমার বাচ্চা। আর কিছু বলতে পারে না মেয়েটা। চোখ বন্ধ করে ফেলে। পাশের বাসা থেকে লোকজন ও দারোয়ান এসে ভিড় জমায়। অন্যদের সহায়তায় দ্রুত আয়নাকে হসপিটালে নেওয়া হলো। শায়লা এক বিন্দু সময় পায় না অন্য কাউকে কল করার। বাসার কাছে ভালো উন্নত মানের হাসপাতাল বলতে সমুদ্রের জব করা হসপিটালটাই ভালো। ক্যান্টনমেন্ট পার হলে রাস্তার কাছেই পড়ে। সময় নষ্ট না করে গাড়িতে করে ছুটে চলে তারা। আজ রাস্তা যেন ফুরায় না। এক একটা পল যেন এক যুগে সমান। শায়লার জানা নেই সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য। আদৌ আয়না তার বাচ্চা সুস্থ থাকবে তো? গাড়ির সিট কভার অবধি ভিজে উঠছে রক্তে। ভয়ে তার গা ঠান্ডা হয়ে আসে। উড়োজাহাজের ছোট্ট জানালা ভেদ করে একটুখানি রোদে লুকোচুরি খেলা চলছিল তখন। সফেদ ধবধবে সাদা নরম শুভ্র মেঘগুলো যেন আয়েশ করে ঘুরছে। ওগুলো ভেদ করে উড়োজাহাজ আরও উপরে অবতরণ করে। জানালা বেয়ে কেবল সাদা আকাশের রাজ্য। চোখ জুড়িয়ে যায় দৃশ্য দেখলে। ফ্লাইটে সার্ভ করা স্যান্ডউইচ খেয়ে নিল সমুদ্র। আর মাত্র 1 ঘন্টা বাকি পৌঁছাতে। সিটের সামনে সেট করে রাখা স্ক্রিনে লোকেশন শো করছে। রুট ওয়াইজ ম্যাপ দেওয়া আছে। ওখানে দেখা যাচ্ছে আর মাত্র 1 ঘন্টা পথ বাকি। উফ, এই প্লেন জার্নি আর ভালো লাগছে না। অনেক বেগে দৌড়ানো প্লেনের স্পিডকেও তার স্লো লাগছে। ডিস্টেন্স তো আর বদলাতে পারবে না, তবে বেগ বাড়িয়ে দিক না। জীবনে চলার পথে কখনো কারোর সাথে দূরত্ব বেড়ে গেলে এফোর্ট দেওয়ার বেগ বাড়াতে হয়। তাহলে তৈরিকৃত দূরত্ব পেরিয়ে কম সময়ে সেই ব্যক্তির মনে পৌঁছানো যায়। আয়নার সাথে তৈরিকৃত ডিস্টেন্স মেটাতে হলে স্পিড তো বাড়াতেই হবে। প্লেন ল্যান্ড করার পর সেই এয়ারপোর্ট থেকে নিজের লাগেজ কালেক্ট করে সিম অ্যাক্টিভেট করে নেয়। অফিসের ড্রাইভারকে জানিয়ে রেখেছে। গাড়িতে বসে আদেশ দিল মিরপুরের দিকে যাওয়ার। ড্রাইভার ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা করে, স্যার কি বিদেশ থেকে আইসাই শ্বশুরবাড়ি যাইতেছেন? ড্রাইভারকে আয়নার বাসার অ্যাড্রেস চিনিয়ে দেওয়া হয়েছে। জানে মিরপুর যাওয়া মানে স্যারের শ্বশুর বাড়ি। ও মুচকি হেসে বলে ওঠে। হ্যাঁ। সমুদ্র বেলা 4টার দিকে আয়নার বাসায় গেল। ড্রাইভারকে লাগেজ নিজের বাসায় রেখে আসতে বলে লিফটে করে 5 তলায় চলে যায়। একবার দুবার কলিং বেল বাজিয়েও যখন কেউ দরজা খুলল না, সে অবাকই হলো সামান্য। পকেট থেকে মোবাইল ফোন বের করতে মা আর শায়লা আন্টির নাম্বার থেকে কল মিসড কল আসার নোটিফিকেশন আসে। ফোন সাইলেন্ট ছিল জন্য রিসিভ করতে পারেনি। এদিকে বেল বাজিয়ে গেলেও কেউ গেট না খুললে সে মাকে কল দিল সরাসরি। আম্মু জানে সে বাংলাদেশে ফেরত আসছে। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে মিসেস রোদেলা কল রিসিভ করলেন, যেন তার ফোনের কলের অপেক্ষায় ছিল। আম্মুর গলার স্বর শুনে সমুদ্রের কেমন জানি খটকা লাগে। ও রিসিভ করে বলে, ওরা কেউ বাসায় নেই। তুমি জানলে কিভাবে? ফাহাদ সাহেব আমার সাথেই আছেন। তোমরা কোথায় আম্মু? আমাদের বাসায়? আমি আসছি। মিসেস রোদেলা কাটকাট গলায় বলে, সমুদ্র বাবা, তুই হসপিটাল আয়, যত দ্রুত পারিস। সময় নষ্ট করিস না, আয় বাবা। এরপরে কেঁদে উঠলেন উনি।
সমুদ্রের যেন মাথা ভো ভো করে ওঠে। হসপিটালে কেন যেতে বলছে মা? বাসার কারো কেন কিছু হলো নাকি? বাবা ঠিক আছে তো? সে ভাবতে পারে না। লিফটের অপেক্ষায় না থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। গাড়ি নিয়ে সোজা হসপিটালে পৌঁছে লবিতে অপেক্ষা করছে মা। সেই লবিতে পৌঁছে চোখ গেল, বাসার সবাই ওয়েটিং রুমে বসে আছে, শুধু ফাহাদ সাহেব নেই। সমুদ্র এক পা দুপা করে এগিয়ে নিজের মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। রোদেলা ওকে টেনে বসিয়ে বলতে থাকে, আয়না। সমুদ্র উত্তেজিত হয়ে বলে, কি হয়েছে আয়না? মা বলো, আয়না ঠিক আছে তো? মা প্লিজ বলো কিছু। রোদেলা এক প্রকার কেঁদে ফেলেন। কিভাবে অত বড় দুঃখের সংবাদ দিবেন ছেলেকে? ও সহ্য করতে পারবে? সে নাক টেনে গলা খাকিয়ে বলে, আয়নার মিসক্যারেজ হয়ে গেছে। গতকাল ওকে এমার্জেন্সিতে নেওয়া হয়। তারপর গতকাল সন্ধ্যায় ওকে এইচডিইউ শিফট করেন ডক্টররা। তখনও ঘুমাচ্ছিল, জ্ঞান ছিল না। সমুদ্র আর শুনতে পারে না, কেবল কানে বেজেই চলে মিসক্যারেজ শব্দটা। তার আয়না প্রেগনেন্ট ছিল, আয়না মা হতে যাচ্ছিল, সে বাবা হতে যাচ্ছিল। সমুদ্রের পা অসাড় হয়ে আসে, দাঁড়িয়ে থাকতে পারে না, সোফায় ধপ করে বসে পড়ে। দু চোখে পানি আপনা আপনি চলে আসে তার বাচ্চার এই সুন্দর পৃথিবীতে আসার কথা ছিল, অথচ সে কিছুই জানতো না। তার বাবু এখন কোথায়? শায়লা ওর কাঁধে হাত রেখে বলল, ট্রাস্ট মি সমুদ্র, আয়না নিজেও 2 দিন আগেই টেস্ট করে কনফার্ম হয়েছিল ও প্রেগনেন্ট। আমাকে জানাতে বারণ করেছিল। আমি ওর কথা শুনে কাউকে জানাইনি। আই নেভার থিঙ্ক একদিনের ব্যবধানে এত বড় ক্ষতি হয়ে যাবে। সমুদ্রের কাছে সবটাই ঝাপসা লাগে, তবে সে শায়লা চৌধুরীর উপর চড়াও হয়ে বলে, ও বারণ করেছে বলে আপনি ওর কথা শুনবেন কেন? ও বললে এত করে সেন্সিটিভ ইস্যু চেপে যাবেন কেন? আন্টি আগে জানালেন না? শায়লা এক প্রকার ক্লান্ত সুরে বলেন, আমি সত্যি বুঝতে পারিনি এমন পরিস্থিতি আসবে সমুদ্র। আমি সত্যি কল্পনাও করিনি এমন কিছু হবে। আমাকে ভুল বোঝো না প্লিজ। সমুদ্র ভেজা চোখ জোড়া বন্ধ করে ফেলে। তার বাবা হওয়ার সুখের সংবাদ কানে আসার আগে কেন সেটা দুঃখ সংবাদ হয়ে গেল? কেন বিধাতা এত বড় শাস্তি দিল? তার ছোট্ট ছোট্ট নরম একটা বাচ্চা হওয়ার কথা ছিল। এত বড় ট্রমা কিভাবে সহ্য করবে আয়না? ও এমনিতেই নাজুক, নিতে পারবে না তো এই কষ্ট। নিজেকে কেমন শূন্য শূন্য লাগে তার, কি জানি খালি খালি লাগে। চোখের পানিও স্তব্ধ যেন। সমুদ্র তার মাকে ঝাঁকিয়ে বলে, আয়না কোথায় আব্বু? এতক্ষণে সেন্স আসার কথা। আমি ওকে এক্ষুনি দেখতে যাচ্ছি। শি নিডস মাই সাপোর্ট রাইট নাও। সমুদ্র উঠে দাঁড়ালো এবং যাওয়ার তাড়া করলে রোদেলার হাত ধরে ফেলে বলে, ওর অবস্থা দেখলে তুই সহ্য করতে পারবে না, ও ভালো নেই। সমুদ্রের কলিজা কেঁপে ওঠে। আয়নার কন্ডিশন খুব বাজে, রক্তক্ষরণ বেশি হয়েছে। তাহলে এইচডিইউতে কেন নিল? কেমন আছে আয়না এখন? কি হয়েছে ওর? মিসেস রোদেলা এবারে কাঁদলেন, তারপর থেমে থেমে বলে, ও মিসক্যারেজ ট্রমাটা নিতে পারেনি। মেন্টালি ট্রমাই ছিল আগে থেকেই। মিসক্যারেজের ধকল সহ্য করতে পারে না। জ্ঞান ফেরার পর থেকে মেন্টালি সিক হয়ে গেছে। এই মুহূর্তে আপাতত কাউকে চিনতে পারছে না, নিজের বাবাকেও চিনছে না। খুব অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে। ডক্টর দেখছে, ট্রিটমেন্ট শুরু করেছেন। ইনভেস্টিগেশন করবেন। তোমার অপেক্ষায় ছিলাম আমরা। সমুদ্রের মনে যেন বিশাল বড় কোনো ঝড় আছড়ে পড়ে। সে ঠায় দাঁড়িয়ে একদণ্ড সময় নিল সবটা মানতে বুঝতে। এরপর মাথায় হাত রেখে আস্তে করে বলে, আয়না? সে এক সেকেন্ডও অপচয় না করে দৌড় লাগায় কেবিনের দিকে। এই হাসপাতালের সব রাস্তা চেনা তার, তবুও ঝাপসা দেখার ফলে পুরো হাসপাতাল অচেনা লাগে, দুনিয়াদারি অপরিচিত লাগে। আচ্ছা, খুব আপন কেউ অসুস্থ থাকলে কি দুনিয়া থেমে যায়? তার তো মনে হয় নিঃশ্বাসও থমকে গেছে। 412 নম্বর কেবিনে ঢুকতে গিয়ে ভুলে 11তে ঢুকে ফের 12 নম্বর কেবিনে এসে সে চমকে ওঠে। চোখের পানি বাদ মানে না। আয়না হসপিটালের বেডে বসে আছে, সাদা পেশেন্ট গাউন পরা, তবে খুব চিল্লাপাল্লা করছে। একজন নার্স ওর হাত ধরে আছে, আরেকজন ওষুধ খেতে বলছে, কিন্তু ও খাচ্ছে না। বারবার নড়াচড়া করছে, হাত দিয়ে সরাচ্ছে, চেঁচামেচি করছে। ওর চেহারার হাল দেখে সমুদ্রের বুক জুড়ে হু হু কান্না ভেসে আসে। বুক যখন কাঁদে তখন চোখ রিক্ত শূন্য রয়। চোখের নিচে কালি আর শারীরিক যন্ত্রণার ছাপে ওর চেহারার লাবণ্য কোথায় জানি হারিয়ে গেছে। হাতে ক্যানোলার দাগের চিহ্ন। সমুদ্র সামনে এসে দাঁড়াতে ওর অস্থির হওয়ার মাত্রা বেড়ে যায়, আরো হাইপার হয়ে ওঠে। ওকে, কে এটা? ওকে যেতে বলো এখান থেকে। সমুদ্র ওর এলোমেলো সুরে বলা কথা শুনে যেন শোকে পাথর হয়ে যায়। আয়না হাত ছাড়িয়ে নিয়ে সমুদ্রের দিকে ঔষধ আনার বক্সটা ছুঁড়ে ফেলে। বক্সটা এসে সমুদ্রের গায়ে লাগে। আয়না এমন সিরিয়াস অবস্থাতেও জোরে জোরে নড়াচড়া করে বলে, ওকে যেতে বলো, এক্ষুনি বের করে দাও। এক্সকিউজ মি, আপনি প্লিজ কেবিনের বাইরে যান। পেশেন্ট পরিচিত মানুষ দেখলে বেশি হাইপার হচ্ছে, ওনাকেও বেশি উত্তেজিত করলে সব আউট অফ কন্ট্রোল হয়ে পড়বে। আপনি যান। সমুদ্র আয়নার দিকে তাকালো, এখনো চেঁচিয়ে যাচ্ছে। সমুদ্র আর সইতে পারল না।
আয়নাকে বিভ্রান্তিকর ও উন্মাদের মতো চিৎকার চেঁচামেচি করতে দেখে সহ্য করতে পারে না সমুদ্র। একদিকে সন্তান হারানোর বেদনা, যে দুনিয়ায় আসার আগে বাবা মায়ের সঙ্গে অভিমান করে ফিরে গেল, অন্যদিকে অসুস্থ স্ত্রী, যে এই মুহূর্তে কাউকে চিনতে পারছে না, এমনকি নিজের বাবা অথবা স্বামীকেও না। এত কঠিন আর জটিল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে সমুদ্র যেন কথা বলতে ভুলে যায়। আয়নার বিধ্বস্ত চেহারাও সহ্য হচ্ছিল না। কেন এমন হলো? আজকের এই মুহূর্ত তো অনেক সুন্দর হতে পারত। কি হতো যদি আজ সে ফেরার পর আয়নাকে একগুচ্ছ দোলন চাপা দিয়ে নতুন করে হাসতো? কেন এমন হলো? কোনোভাবে কি এটা স্বপ্ন হতে পারে না? তার চোখ ফেটে কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসতে চায়। কেবিনের ভেতর থেকে আয়নার স্বর ভেসে আসছে, কোনোভাবেই ঘুমের ওষুধ খাবে না। নার্স অনেক চেষ্টা করছে কিন্তু ফলাফল জিরো। কেবিনের পাশে করিডোরের সামনে তার শ্বশুর ফাহাদ সাহেবকে বসে থাকতে দেখা গেল। ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে লোকটার উপর দিয়ে ঝড় যাচ্ছে। একটু পরপর চশমার কাজ ভেদ করে হাত দিয়ে চোখের পানি মুছছেন। সমুদ্র এগিয়ে গিয়ে ফাহাদ সাহেবের সামনে দাঁড়ালো। ফাহাদ সাহেব সমুদ্রকে একবার দেখে নিয়ে মাথা নিচু করে হয়তো নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করেন। সমুদ্র কিছু বলতে পারে না। কি বা বলবে সে? এই মানুষটাকে কিভাবে বলবে আজ আয়নার এই দশা? ওর যত মানসিক অসুস্থতা সবটার মূলে সে আর তার প্রিয় অবহেলা। কি বলবে আর কিভাবে ক্ষমা চাইবে? ফাহাদ সাহেব সমুদ্রকে একবার দেখেন কিন্তু ওনারও মুখে কোনো রা নেই। থেকে থেকে কেঁপে ওঠেন উনি। সমুদ্রর মনে হচ্ছিল সেও যদি এভাবে কাঁদতে পারত তাহলে বুঝি একটু স্বস্তি পেত। বুকের ভেতর দুমড়ে মুচড়ে আঘাতপ্রাপ্ত অনুভূতি মাটি চাপা দিয়ে রাখতে হিমশিম খাচ্ছে সে। মাটি চাপা দিয়ে রাখা কান্নানুভাব যেন বীজ বেয়ে সম্পূর্ণ মনকে ঘিরে ফেলেছে। এমন সময় হসপিটালের একজন কর্মরত ব্যক্তি অফিস রুম থেকে এসে বলে, জয়নুল স্যার পেশেন্টের ফ্যামিলি মেম্বারের সঙ্গে একটু আলাপ আলোচনা করতে চাচ্ছেন। উনি এখন ফ্রি আছেন, আপনারা যেতে পারবেন? জয়নুল হোসেন এই হাসপাতালের নামকরা নিউরোসার্জন। উনি কথা বলতে চাচ্ছেন। সমুদ্র আর ফাহাদ সাহেব ডক্টরের রুমের দিকে পা বাড়ালো। ডক্টর জয়নুল তখন লাল চা খাচ্ছিল। ওরা প্রবেশ করার পর সামান্য হেসে আয়নার সিটি স্ক্যান রিপোর্ট আরও কিছু রিপোর্ট খুলে বসলেন। খুব মনোযোগ দিয়ে দেখলেন সবটাই। এরপর আন্তরিক গলায় বলে, পেশেন্টের মাথায় বড় কোনো আঘাত তো লাগেনি, রিপোর্ট ভালো এসেছে। হিস্ট্রি থেকে শুনেছি মিসক্যারেজ হওয়ার সময় উনি পড়ে গিয়েছিল ফ্লোরে, এই জন্য সব রকম টেস্ট রিপোর্ট চেক করলাম। এরপর কাপে চুমুক দিয়ে চা খেয়ে বলে, আমি তাহলে রোকসানা আপনার কাছে প্রেফার করে দিচ্ছি। কিছু মেডিসিন দিয়েছি আর আমি তো আছি, ইমপ্রুভমেন্ট আছে কিনা আসছে কিনা দেখব। জয়নুল স্যার সাইক্রিয়াটিস্ট রোকসানাকে প্রেফার করে দিয়ে গেলেন। সমুদ্র নিষ্পলক চোখে তাকিয়ে থেকে আয়নার কেবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে দরজা অল্প খুলে দাঁড়িয়ে ওর দিকে তাকালো। মেয়েটা শুয়ে আছে কিন্তু চোখ খোলা। নার্সের কাছে শুনেছে ওনাকে কিছুতেই ঘুমাতে চাচ্ছে না। সে ডক্টরের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে কেবিন ছাড়ে। বিকেলের দিকে পিউ একাই হাসপাতালে এসেছে। উদ্দেশ্য ভাবিকে একবার হলেও দেখা। যদিও মায়ের কাছে শুনেছে ভাবি কাউকে চিনতে পারছে না। খুব বাজে সিচুয়েশন যাচ্ছে। আলিয়া সকাল থেকে হাসপাতালে ছিল, ওকে একটু আগেই বাসায় ফিরে গেছে। পিউ এর এত পরিমাণ খারাপ লাগছে ওর একটু পরপরই চোখ ভিজে উঠছে। কেবিনের মেন গেটের সামনে তাকে আটকে দিল। ওনারা জানালো অলরেডি কেবিন নাম্বার 412 পেশেন্টের সঙ্গে 2 জন অ্যাটেন্ডেন্ট আছে, ওরা আর কাউকে অ্যালাউ করবে না। অগত্যা সে লবিতে ফিরে আসে। ভাবি সব আপডেট তার কাছে আছে, তবুও চোখের দেখা দেখতে মন বড় কেমন করছে। ভাবি তার খুব প্রিয় ব্যক্তি, আর 10টা ননদের মতো মোটেও সে তার ভাবিকে হিংসা করে না। বরং ভাবি আজকাল ভাইয়ের বেশি ক্লোজ তার। ভাবির সঙ্গে সখ্যতা বেড়েছে, সেই সুবাদেই বুঝতো ভাই আর ভাবি হ্যাপি ম্যারিড কাপল না। ভাইয়া অনেক অবহেলা করে ভাবিকে। অবশ্য ভাবি কখনো অভিযোগ করেনি। ভাইয়ার উপর তার রাগ উঠে অনেক। ভাইয়ার জন্যই তাদের অনেক সাফার করা লাগছে। অস্ট্রেলিয়া গিয়ে না জানি কোন মেয়ের পাল্লায় পড়লো, তারপর থেকে তাদের বাসার সব শান্তি উবে গেল। ভাইয়ের বিয়ের সময় সে খুশিই ছিল, অ্যাটলিস্ট এখন তারা আবারও আগের মতো শান্তিতে থাকবে। কিন্তু ভাগ্য বুঝি অন্য কিছুই দেখাচ্ছে। এমন সময় হুট করে পেছন থেকে কেউ তাকে ডেকে ওঠে। এক্সকিউজ মি, আপনি আয়নার ননদ তাই না? হাসপাতালে কেউ তাকে এভাবে ডেকে উঠবে সে কল্পনা করেনি। চোখ বড় বড় করে পেছনে তাকাতেই দর্শন হলো একজন যুবকের সাথে। শ্যামলা গায়ের রং কিন্তু লম্বা বেশ, পরনে চলনসই জামা কাপড়। অবশ্য হাসপাতালে মানুষ জামা কাপড়ের পরোয়া করে না। যুবকের পেছনে আরো 2 জন দাঁড়িয়ে আছে। এরপর মেয়েটাকে পেউ চেনে, ভাবির খুব ভালো ফ্রেন্ড। কিন্তু এই লম্বা ছেলেটাকে? সে ভ্রুকুচকে তাকালো এবং বলে, আপনি কে? আমাকে কিভাবে চিনলেন?
রঙ্গনের চেহারায় যেন একটা সূক্ষ্মতম সন্তুষ্টির ভাব ফুটে ওঠে। বরাবরই তার স্মরণ শক্তি প্রবল। না হলে আয়নার ফেসবুক পোস্টে দেখা ছবির মেয়েটাকে বাস্তবে চেনা কারো পক্ষে সম্ভব নয়। তারা বন্ধুরা আয়নার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে এসেছে দেখা করতে, কিন্তু ভিজিটিং আওয়ার না এখন, বিধায় দেখা করতে দিবে না। দেখা না করতে পারলেও খোঁজ খবর জানতে চায় তারা, কিন্তু আয়নার পরিবার বা সমুদ্র ভাইয়ার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। মন খারাপ করে ফিরে যেতে চাইলে রঙ্গনে চোখ যায় লবিতে বসে ধ্যান করতে থাকা আয়ুর ননদের দিকে। হ্যাঁ, কে আপনি? রঙ্গন কিছুটা অস্থির চিত্তে বলে, আমরা আয়ুর ভার্সিটি ফ্রেন্ড। ওকে দেখতে এলাম বাট অ্যালাউ করছে না। ও এখন কেমন আছে? পিউ মন খারাপ করে বলে, আপনাকেও ঢুকতে দেয়নি। ভাবি এখন আউট অফ ডেঞ্জার, কেবিনে শিফট করেছে। পিউ বুঝে পাচ্ছে না এই অপরিচিত ছেলেটাকে ভাবির মানসিক অসুস্থতার কথা জানাবে কিনা। আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? পিউ নিজের ফোন নাম্বার দিয়ে দিল। রঙ্গন গিয়ে অর্পিতা সুব্রতর সাথে কথা বলে। ওরা হাসপাতাল ছেড়ে গেলেও রঙ্গন দাঁড়িয়ে থেকে পুনরায় পিউয়ের কাছে গিয়ে বলে, আপনি এখন বাসায় যাবেন নাকি থাকবেন? থাকলে চলুন কোথাও বসি। বাসায় যাব, বাট ওভার রাইডস বারবার ক্যান্সেল করছে। আমার সঙ্গে আসতে পারেন, ড্রপ করে দেই। পিউ ভাবলো যে ছেলেটার সঙ্গে যাবে না। চেনা নাই জানা নাই, হুট করে কারোর সাথে খাতির তার পছন্দ না। সে বলে, আপনাকে চিনি না, কেন যাব আপনার সঙ্গে? এর জন্য বললাম কোথাও বসি, কথা বলে পরিচিত হই। এনিওয়ে, আমি রঙ্গন, আয়ুর ব্যাটসম্যান। পিউ বসতে চাচ্ছিল না, কিন্তু রঙ্গন ওকে নিয়ে ক্যান্টিনে বসে কফি খাওয়ালো। দু একটা কথাবার্তা চলছিল তাদের মাঝে। রঙ্গন বেশ স্পষ্টভাষী। কফি খাওয়ার পর্ব শেষ হলে রঙ্গন বলে ওঠে, এখন কি আমার সঙ্গে যাওয়া যাবে? না মানিয়ে আপনার রুলস মতে অপরিচিত কারোর সাথে আপনি যাতায়াত করেন না, কিন্তু এখন তো আমরা সেমি পরিচিত। ডক্টর রোকসানার কেবিনে ফাহাদ সাহেব এবং সমুদ্র বসে আছে। শায়লা চৌধুরীও জোর করে ভেতরে এলেন। রোকসানা ম্যাডাম পেশেন্ট একটু আগেই দেখে এসেছেন। উনি আবার সমুদ্রকে চেনে। পুরা হিস্ট্রি শোনার পর উনি বলে ওঠে, পেশেন্ট মনে হয় অতিরিক্ত ট্রমা, ডিপ্রেশন অথবা অনেক বড় মানসিক আঘাত পেয়েছে। এজন্য মিসক্যারেজ বিষয়টি ব্যাকফায়ার করে এই অবস্থা। আপনারা ওর পরিবার, ওর ব্যাপারে সবচেয়ে ভালো আপনারা জানেন। কোনো ঘটনা কি ঘটেছে যেটা ও মানতে পারেনি বা কষ্ট পাচ্ছিল? ফাহাদ সাহেব ও সমুদ্র দুজনে ভীষণ আত্মগ্লানিতে ভোগা শুরু করলো। শায়লাও যেন একদম জমে যায়। ওর বাবার সেকেন্ড ম্যারেজ হয়েছে, যেটা নিয়ে ও আপসেট, এটা বলা হয়েছে আমাকে। এর বাইরে অন্য কিছু? ছোটবেলায় কোনো ট্রমা? ওর আম্মু যখন মারা যায় ও সবে ক্লাস 6-এর বাচ্চা ছিল। ওর মা মারা যাওয়া 2 সপ্তাহ পর আমি খেয়াল করি আয়না ঠিকঠাক কথা বলে না, একদম চুপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম মা হারানোর শোকে ছোট মানুষ কথা বলতে চাচ্ছে না, কিন্তু আরও 1 সপ্তাহ কাটার পরও কথা বলতো না, একদম চুপ হয়ে যায়। আমার মধ্যে ভয় ঢুকে যায়। আমি দ্রুত চাইল্ড স্পেশালিস্ট দেখাই। তারপর কি হলো? ডাক্তার বলল বাচ্চাদের সময় দিতে, আশেপাশে আপনজনদের রাখতে। আমি দ্রুত ওদের নিয়ে গ্রামে যাই। ওদের দাদা দাদি ফুপুর সঙ্গে রাখি কিছুদিন, তারপর কক্সবাজার ঘুরতে নিয়ে যাই। আস্তে আস্তে ও আবার নর্মাল হয়ে যায়। লম্বা গ্যাপের পর স্কুলে যাওয়া শুরু করে। এই সময়টা আর কখনো হয়েছিল হুট করে চুপ হয়ে যাওয়া? ফাহাদ সাহেব মাথা ঝাঁকিয়ে বলে, না, ছোটবেলায় একবারই ওর মা মারা যাওয়ার পর এমন করেছিল, এরপর আর কখনোই হয়নি। ছোটবেলারও একটা ট্রমা আছে। এমন সময় শায়লা চৌধুরী মুখ খুললেন। উনি বলে ওঠে, আয়ু কিছুদিন ধরে খুব চুপচাপ হয়ে গিয়েছিল। মিসক্যারেজের আগেই একদম চুপচাপ। ফোর্স করে কথা বলাতে হচ্ছিল। নিজে থেকে কিছু বলতো না, রুমেই থাকতে চাইতো, ভার্সিটিও যেতে চাইতো না। হুট করে কি হলো আবার? কোনো ঘটনা ঘটেছে যেটা ও আবারও মানতে পারছিল না? শায়লাই জবাব দেয়, আয়না আর সমুদ্রের মধ্যে একটু মনোমালিন্য চলছিল বোধহয়, সেজন্য। রোকসানা ম্যাডাম সমুদ্রের অনেক সিনিয়র হন। উনি বলে ওঠে, তোমাদের মধ্যে সব ঠিক ছিল না? সমুদ্র একদম চুপ হয়ে যায়, মুখ ফুটে কিছু বলতে পারে না। দেখো সমুদ্র, যত দ্রুত তোমরা নিজেরা বুঝবে ওর ট্রমার কারণ কি, ততই উপকার। এখন আর লুকোছাপা করার কিছু নেই। আমার মনে হচ্ছে ওর কথাবার্তা শুনে যে তোমরা ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলে। ওকে বারবার ঘুমাতে বলেছি, কিন্তু ও না ঘুমিয়ে থাকছে। কারণ জিজ্ঞাসা করলে বারবার বলছে সমুদ্র চলে যাবে, কিন্তু আবার তুমি সামনে গেলে তোমাকে চিনতে পারছে না। সেটা সমস্যা না। সিজোফ্রেনিয়ার প্রথম ধাপে রোগী আত্মীয় স্বজনদের চিনে না, আবার দেখলে খুব রিয়াক্ট করে। আমি আগেই সিজোফ্রেনিয়া বলে ডিক্লিয়ার দিচ্ছি না,
হতে পারে অতিরিক্ত মানসিক আঘাত পেয়ে এমন অ্যাবনর্মাল ব্যবহার করছে। আমি মোটেও ওকে ডিভোর্স দিব বা দিতে চাই এমন কোনো আলোচনা করিনি, বরং ও নিজ থেকে অনেক কিছু অ্যাসিউম করে নিয়েছিল। সমুদ্র শ্বশুরের সামনে আর কথা বাড়াতে চায় না, চুপ হয়ে যায়। রোকসানা ম্যাডাম বলে, তোমাদের নিজেদের মধ্যে সব ক্লিয়ার করা দরকার। দেখো, তোমরা ছাড়া আয়নার কিন্তু আর কেউ নেই। বাইরের মানুষ এ অবস্থায় ওকে দেখবে না, কিন্তু তোমরা ওর পরিবার, তোমরা ওকে ফেলে দিতে পারবে না। আমরা ডাক্তার, ঔষধ দিব, কিন্তু ওর এই মুহূর্তে মানসিক আরাম আর শান্তি দরকার, যেটা কেবলমাত্র ওর ফ্যামিলি ইনশিওর করতে পারবে। 7 দিনের মধ্যে ওর অবস্থার উন্নতি না হলে হাসপাতাল থেকে সরকারি মানসিক হাসপাতালে রেফার করতে হবে। সমুদ্র গ্লানি ভরা চাহনিতে তাকাল। আচ্ছা, আমরা পরে আলোচনা করব, পেশেন্টকে একবার ভিজিট করে আসি আমি। রোকসানার সঙ্গে সমুদ্র বেরিয়ে যায়। ফাহাদ সাহেব উঠে দাঁড়ালে শায়লা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করলে ফাহাদ সাহেব বলে, শালা, আমি তোমার চেহারা দেখতে চাইছি না, যাও আমার সামনে থেকে। শায়লা চৌধুরী আহত দৃষ্টিতে স্বামীর দিকে তাকালো। সমুদ্র হাসপাতালের নার্স আর ডাক্তারের অনেক রিকোয়েস্ট করে একটা অ্যাপরন জোগাড় করে ওনারা প্রথমে রাজি হচ্ছিল না। হসপিটালে এমন রুলস নাই, তবে মানসিক রোগীর জন্য একটু ছাড় দিল। সমুদ্র এ দয়া করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অ্যাপ্রন পরে ডাক্তার হয়ে আয়নার কাছে যাওয়ার প্রস্তুতি নিল। সমুদ্র আর রোকসানা দুজনাই অ্যাপ্রন পরে আয়নার কেবিনে গেল। আয়না বসেছিল তখন। সমুদ্র অ্যাপ্রন পরে আসায় ও বুঝে না এটা ওর পরিচিত কেউ, হয়তো সে এই মুহূর্তে এতটা বোঝার ক্ষমতা রাখছে না। ওর সামনে ভাতের প্লেট পড়ে আছে, দুপুরে মেডিসিন খেয়েছে কিন্তু ভাত খায়নি। রোকসানা ম্যাডাম সব চেক করে বেরিয়ে গেলেও সমুদ্র আর নার্স রয়ে যায়। আপু, আপনি ভাত খান, না হলে এই ডাক্তার কিন্তু ইঞ্জেকশন দিয়ে দিবে। ইঞ্জেকশন দিলে হাতে এমন ব্যথা হবে, তখন হাত নাড়াতে পারবেন না। আয়না নড়ে চড়ে উঠল, এরপর বলল, না, ভুলেও আমায় ইঞ্জেকশন দিবেন না। ও অস্থিরতা করতে শুরু করলো, অনেক বেশি প্যানিক শুরু করে। বিভ্রান্তের ন্যায় এদিক ওদিক তাকাতে থাকে, তারপর সমুদ্রের দিকে তাকিয়ে বলে, ডক্টর আমায় প্লিজ ইঞ্জেকশন দিবেন না। ইঞ্জেকশন দিলে আমি ঘুমাই যাব, ঘুমানো যাবে না। সমুদ্র সামনে এসে ওর কাছাকাছি দাঁড়িয়ে বলে, কেন ঘুমানো যাবে না? আয়না এবার সতর্ক চোখে ওর দিকে তাকিয়ে খুব লো ভয়েসে কেমন শিউরে উঠবার ন্যায় আওয়াজে বলে, আমি ঘুমিয়ে গেলে সমুদ্র চলে যাবে, এই জন্য জেগে আছি, জেগে জেগে ওকে পাহারা দিচ্ছি আমি। সমুদ্র ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, যাবে না, তুমি আরাম করে ঘুমাও। আয়না আবার অস্থির হয়ে বলে, না না, কোনোভাবে ঘুমানো যাবে না, ঘুমাবো না আমি। আমাকে কোনো মেডিসিন দিবেন না ডক্টর, আমি তাহলে মারা যাব। সমুদ্রকে আলতো করে ধরে বলে, মেডিসিন খেলে তুমি সুস্থ হয়ে যাবে, প্লিজ খাও, খেয়ে আরাম করে ঘুমাও, কেউ কোথাও যাবে না। আয়না আগুন চোখে তাকিয়ে বলে, যাবে, আমি ঘুমিয়ে গেলে সমুদ্র চলে যাবে। সমুদ্র কোথায় যাবে আপু? গেলে যাক, আমরা ঘুমাই, সমস্যা নেই তো। সমুদ্র ইউসার কাছে যাবে, ওখানে গেলে ও আর আমার কাছে আসবে না, এই জন্য আমি ঘুমাবো না। কালকে থেকে একই কথা বলে যাচ্ছে ও। নার্স চলে যায়, কেবিনে একা সমুদ্র থাকলো। ও আয়নাকে বলে ওঠে, তুমি ভাত খাও প্লিজ। তারপর আয়নার মাথায় হাত বুলাই দিল। আয়না বলে ওঠে, আপনি আমার গায়ে হাত দিবেন না। সমুদ্র একটু সরে এসে বলে, ভাত খাও, ধর ইঞ্জেকশন পুশ করবো। আয়না ওষুধ আর ইঞ্জেকশনকে খুব ভয় পাচ্ছে। তারপর ডাক্তার এসেছে ইঞ্জেকশন দিতে, এতেও আরো ভয় পেয়ে যায়। দ্রুত ভাতের প্লেটে থাবা বসায়, ডান বাম 2 হাত দিয়ে খাচ্ছে, খাবার ফেলছে, মুখ থেকে উগলে ফেলে দিচ্ছে, কোনো কিছুরই ঠিক নেই। সমুদ্র খুব যত্ন করে ওকে ভাত মাখিয়ে হাতে তুলে দিতে থাকে। আয়না কিছু বলে না, ওর মধ্যে এখন কোনো কিছু বোঝার ক্ষমতা নেই, অবুঝের মতো এখনো। খাওয়া দাওয়া করিয়ে দিয়ে ওয়াশরুমে নিয়ে যাবে, তার আগেই আয়নার মনে হয় কোনো একটা সেন্স কাজ করছে না। ও বুঝতে পারছে না যে ওর চাপ আসছে কিনা, ক্ষুধা পেয়েছে কিনা। ওয়াশরুম যাওয়ার আগে ও জামা কাপড় নোংরা করে ফেলে। তখন সমুদ্রের পরিচিত নার্স আরিফা আপু আসেন দেখা করতে। দুজনে মিলে আয়নাকে ক্লিন করে দিয়ে বেডে বসায়। আয়না একদম চুপ হয়ে গিয়েছিল। সমুদ্র আরিফা আপার কাছ থেকে চিরুনি নিয়ে ওর চুল আঁচড়ায়, তারপর ছুটি করে দিল। আয়নাকে কড়া ডোজের ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, তবুও চোখ মেলে তাকিয়ে আছে। ঘুমের জন্য টলছে, তবুও চোখ খোলা। একা একা বিড়বিড় করছে, কী সব বলছে অসংলগ্ন কথাবার্তা। একা একাই চিল্লালো, একা একাই তারপর হাসলো, তারপর ফের চুপ হয়ে যায়। একটু পর আবারও কাঁদা শুরু করলো, কাঁদতে কাঁদতে হেসে ফেলে। যে কেউ নিজের আপনজনকে এমন অবস্থায় দেখলে নিজেই পাগল হয়ে যাবে। সমুদ্রের মনে হচ্ছিল নাড়ি ভুঁড়ি উল্টে বমি হয়ে যাবে। সে নিজেকে ধরে রাখতে পারে না, ফ্লোরে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কেঁদে দেয়। নিজেকে ধরে রাখতে পারে না, মনের সব চাপা কষ্ট চোখ বেয়ে গড়িয়ে যায়।
শব্দ করে কেঁদে উঠল। সে জীবনেও এভাবে এতটাও ভেঙে পড়েনি। আজ যেন তার সমস্ত দুনিয়া ওলটপালট হয়ে গেছে। আয়না উঠে এসে তাকে একবার দেখে, এরপর বেড থেকে নেমে সমুদ্রের কাছে যায়। অ্যাপ্রন পরা সমুদ্রের মাথায় হাত বুলালো। একটু আগে সমুদ্র যেভাবে ওকে আদর করে দিচ্ছিল ঠিক সেইভাবে। হয়তো স্মৃতিতে এখন এইটুকু মেমোরি আছে ওর। যত্নের বদলে যত্ন ফিরিয়ে দিচ্ছে কি ও? সমুদ্র চোখ তুলে তাকালেও জিজ্ঞাসা করলো, ডক্টর আপনি কেন কাঁদছেন? সমুদ্রের প্রশ্নটা শোনা মাত্র যেন বুকটা হুহু করে ওঠে। ওর কাছে উত্তর নেই কোনো। কি বলবে সে মেয়েটাকে? তাকে কষ্ট দিয়ে এখন সেও কষ্ট পাচ্ছে। আয়না পুনরায় জিজ্ঞাসা করে, আপনার অনেক কষ্ট হচ্ছে? আমার অনেক কষ্ট, আমিও কাঁদবো। সমুদ্র আয়নাকে ধরে বলে, তোমার কোনো কষ্ট নেই আয়না, তোমার কোনো কষ্ট নেই। আজ থেকে আমি তোমার খুব যত্ন নিব। আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তুমি। তুমি আবারও সুস্থ হয়ে যাবে খুব দ্রুত। আমি সব রকম চেষ্টা করব, যত্নের কোনো কমতি রাখবো না সোনা। আর কোনো দিন কষ্ট দিব না। আমি ক্ষমা করে দাও, আমি তোমার ঠিকমতো যত্ন করতে পারিনি। টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিলাম। সরি আয়না, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে সুখে রাখতে পারিনি, সরি। আর কোনোদিন অবহেলা করবো না। হৃদয়ের সবটা নিয়ে তোমাকে ভালোবাসবো, কেবল তোমার যত্ন নিব। ডক্টর সাহেব আপনি কষ্ট পায়েন না। কেউ কষ্ট পেলে না আমারও কষ্ট লাগে খুব। আয়নার কথায় ঘোর কাটে সমুদ্রে। সে নিষ্পলক চোখে তাকায় ওর পানে। যার দেওয়া আঘাত সহ্য করতে না পেরে আজ তোমার এই দশা, তাকেই সান্ত্বনা দিচ্ছ মেয়ে? আয়না তুমি খুব ভালো মনের। তোমাকে এত সহজে পেয়ে গিয়ে তোমার মূল্যায়ন করতে পারিনি। জানি না তুমি সুস্থ হওয়ার পর কিভাবে তোমার সামনে মুখ দেখাবো। আমৃত্যুই তোমার কাছে অনুতপ্ত থাকবো। আমায় ক্ষমা করো না, আমি ক্ষমার যোগ্য নয়। মনে মনে আওড়ায় সমুদ্র। আয়না তার সামনেই দাঁড়িয়েছিল, একদম শান্ত স্বাভাবিক, কিন্তু ক্ষণে সে কী সব চিন্তা করে পুনরায় চেঁচামেচি শুরু করে। হাতের কাছটা একটা সাইড টেবিল আছে। সাইড টেবিলের উপর ঔষধের বক্সটা রাখা। আয়না ঔষধের বক্সটা ছুঁড়ে ফেলে দেয়। কেমন হিংস্রতর আচরণ করে ও। চোখ মুখ শক্ত করে ফেলে। নিজেই নিজের মাথা চুল টানতে থাকে। সমুদ্র ঠায় এক পল তাকিয়ে থেকে ওকে চুপ করানোর জন্য সামনে আগায়, কিন্তু আয়না ভায়োলেন্স হচ্ছিল বেশি। বেড কভার টেনে ফেলে দিয়ে চেঁচাতে থাকে। আপাতত ও এখানে থাকতে চাচ্ছে না। বাসায় যাবে নাকি তাও এই মুহূর্তে ওর বাসায় যাওয়া চায়। ওকে নাকি এখানে মেরে ফেলার জন্য আনা হয়েছে। সাদা রঙের জামা পরা ডাক্তার নার্স ওকে মারছে নাকি? ওর হইচই শুনে নার্স ডাক্তাররা ছুটে আসে। এটা একটা প্রাইভেট হাসপাতাল, এখানে মানসিক রোগী খুব কমই আসে। আশেপাশের কেবিনে অন্য রোগী এমন হইচইতে ডিস্টার্ব হবে। ওরা এমন ভায়োলেন্স ক্রিয়েট করতে দিবে না। সমুদ্র আয়নাকে থামাতে গেলে আয়না ওর গালে চর বসায়, খামচি মারে। নার্স এসে আটকাতে গেলে নার্সে চুল ধরে টানে। এদিকে ডক্টর রোকসানা ওয়ার্ডে গেছেন। উনি নাকি ইঞ্জেকশন পুশ করতে মানা করেছে, আরও 24 ঘন্টা অবজারভেশনে রাখতে চায়। কিন্তু আয়নার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। ও স্বাভাবিক অবস্থায় কোনোভাবেই ঘুমাবে না, ঘুমের ঔষধও নিচ্ছে না। এখন ইঞ্জেকশন পুশ করিয়ে ঘুমের কড়া ডোজের মেডিসিন দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। রোকসানা ম্যাডাম আসার আগে জয়নুল স্যারের সঙ্গে পরামর্শ করে ইঞ্জেকশন দেওয়ার সিদ্ধান্ত নিল। আয়না ক্রমশ আরও হিংস্র হচ্ছে। সমুদ্রের গালে খামচে রক্ত বের করে দিয়েছে। ওর ধারণা ডাক্তার ওকে মারবে, এজন্য আত্মরক্ষা করছে, কাছে ঘেঁষতে দিচ্ছে না। দুইজন নার্স এসে ওকে দুই দিক থেকে ধরে। ওই সময় আয়না আরও উত্তেজিত হয়ে যায়। সে নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করে। ব্যথা পাচ্ছে হাতে, নিজের দোষে পেটেও চাপ পড়ছে, ব্লিডিংও হচ্ছে কিনা জানা নেই, কিন্তু সেসব বোঝার শক্তি লোপ পেয়েছে তার। সমুদ্রের ওর দিকে চেয়ে কি যে মায়া হলো, সে নার্সকে বলে ওঠে, আপা একটু আস্তে ধরুন ওকে, ও ব্যথা পাচ্ছে। উনি এখন অনেক হাইপার হয়ে আছে। আমরা ধরে না রাখলে নিজেই নিজের আরও ক্ষতি করতে পারে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আয়নাকে এক প্রকার ধরে বেঁধে ইঞ্জেকশন পুশ করে দেওয়া হয়। ইঞ্জেকশন পুশ করার পর আয়না অনেক জোরে কান্না শুরু করে। কী সব বিলাপ বকে। ও একদম অনড় হয়ে দাঁড়িয়ে থাকে। টেনেও ওকে বেডে বসানো যাচ্ছে না। উপায় না পেয়ে সমুদ্র দ্রুত ওকে কোলে তুলে বেডে শুইয়ে দিয়ে বলে, আয়না একটু ঘুমাও, ফ্রেশ লাগবে, প্লিজ ঘুমাও শোনা। আয়না চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিছু বলে না। নার্স জানালো, অনেক কড়া ডজের ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। স্বাভাবিক অবস্থায় কেউ এই ওষুধ খেলে পাক্কা 15-16 ঘন্টা ঘুমাবে। সমুদ্রভাবে আয়নাও যদি এত লম্বাক্ষণ ঘুমায় তাহলে অনেক ইমপ্রুভমেন্ট আসবে ওর। কিন্তু সমস্যা হলো তো ঘুমাতেই চায় না। মানসিক রোগীর বেশিরভাগই ঘুমাতে চায় না। ঘুমালে তো ন্যাচারালি নার্ভ রিল্যাক্সড হবে, এজন্য ঘুমায় না, ফলেই মানসিক রোগী। আয়নাকে চুপচাপ সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকতে দেখে খুব মায়া লাগে। সমুদ্রের খুব কষ্ট হয়। সারা শরীরে বেদনার নীল রাঙা বিষ ছেয়ে যায়। হালকা কিছু খাইয়ে দিয়ে ঘুমাতে বলুন ওনাকে। সমুদ্র বিস্কিট এনে ওর মুখের সামনে ধরে। আয়না ইশারা করে জানান দেয় যে সে খাবে না। অল্প একটু খাও, মজা অনেক বিস্কুটটা। দেখি এটা হা করো তো, আমি খাইয়ে দিচ্ছি।
আয়নার মুখে বিস্কিট দিলেও খাবার উগলে ফেলে দিল। কোনোভাবেই কিছুই খাবে না এখন। সমুদ্র পাশে দাঁড়িয়ে থেকে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, একটু পর পায়ের পাতা মালিশ করে দেয়, যেন ঘুম এসে পড়ে ওর। 20-30 মিনিট পর আয়না চোখ বুজে ঘুমিয়ে পড়ে। সমুদ্র স্বস্তি পায় যেন। সাইডে বসার চেয়ারে বসে থাকে। নিজে একবার ওয়াশরুমে যাওয়া দরকার। সে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলে মনে হলো পেছন থেকে কোনো আওয়াজ আসে, কিন্তু আমলে নেয় না, ভাবে বাইরে থেকে শব্দ আসছে। ওয়াশরুমে ঢুকে পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে বেডে চোখ যেতে ওর মুখ ভয়ে শুকিয়ে যায়। বেড ফাঁকা, আয়না বেডে শুয়ে নেই, এমনকি রুমে কোথাও ওর অবস্থান নেই। সমুদ্র ভয়ে ঘামা শুরু করে। ফাহাদ সাহেব বাসায় এলেন আজ 2 দিন পর। একটানা 2 দিন সে মেয়ের কেবিনের পাশে বসে থেকেছেন, এমনকি রাতেও সরেননি। মেয়ের এই দুর্দশা দেখে সে নিজেই যেন মানসিক আঘাত পাচ্ছেন। কয়েকদিন এভাবে গেলে সে নিজেও পাগল হয় কিনা কে জানে। তার চোখ লাল হয়ে আছে, সে ঘুমের ওষুধ খেয়ে বসে আছে, ঘুম নেই চোখে। সমুদ্রের ব্যাপারে শায়লার থেকে একটা ভয়ঙ্কর তথ্য শুনেছে। শায়লা অবশ্য মুখ ফসকে বলে দিয়েছে, অনিচ্ছায় বলে ফেলেছে। সমুদ্রের বিয়ের আগে অস্ট্রেলিয়ায় মেডিকেলে পড়ার সময়কালে একটা ইহুদি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। ওই মেয়েকে নাকি বিয়েও করার কথা ছিল, কোনো কারণে বিচ্ছেদ হয়। তারপর দেশে এসে তার মেয়েকে বিয়ে করে। এত বড় তথ্য তার জানা ছিল না। তার কাছ থেকে শায়লা বিষয়টা গোপন করেছে। সে যদি জানতো ছেলের এমন আগে সম্পর্ক আছে, কোনোদিনও মেয়ে দিত না। প্রতারণা করে ছলনা করেছে, তাও সে যাকে উনি অন্ধের মতো বিশ্বাস করে। একাকিত্বে ভরা এই জীবনটায় সবচেয়ে বেশি সে শায়লাকেই ভরসা করে এসেছে। অথচ শায়লা এত বড় কথা গোপন রেখে সমুদ্রের জন্য আয়নার প্রস্তাব আনে। শায়লা কেন এমন করলো? কি লাভ হলো তার মেয়েকে এভাবে ঠকিয়ে? ফাহাদ সাহেব নিজে যেমন সম্মানিত ধনী ব্যক্তি, চাইলে ভালো জায়গায় মেয়ের বিয়ে দিতে ক্ষমতা রাখে, তাহলে কেন অন্য কারোর সাথে জড়িয়ে থাকা ছেলের প্রস্তাব আনে শায়লা? শায়লার উপর তিনি ভীষণ ক্ষিপ্ত। কোনোদিনও মাফ করবেন না শায়লাকে। আজকে তার মেয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। বাবা হয়ে নিজের প্রতি ঘৃণা জন্মেছে তার। শায়লা তাকে বিশাল বিপদ থেকে রক্ষা করেছিল, জন্যই ধরে নিয়েছে শায়লা সর্বদাই তার ভালো চায়, তার মেয়ে দুটোকেও আদর করে। শায়লার মুখে সমুদ্রের কথা শুনে দ্বিতীয় চিন্তা মাথায় আনেনি, রাজি হয়ে যায়। তখনই শায়লা চৌধুরী রুমে প্রবেশ করে। ওনাকেও ক্লান্ত দেখাচ্ছে। কেউ কোনোদিনও ভাবেনি আয়নার সঙ্গে এত বাজে কিছু হবে। কেউ বিষয়টা মানতে পারেনি। শায়লা নম্র সুরে বলে, খেতে আসো ফাহাদ। শায়লার দিকে আক্রোশ ভরা চাহনিতে তাকিয়ে উনি বলে ওঠে, আমি খাবো এখন। এটা ভাবলে কিভাবে? আমার মেয়ে অসুস্থ শায়লা, তাও আমার জন্য, আমার ভুলের জন্য। আমি বাবা হয়ে আমার মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি। ফাহাদ, ও সুস্থ হয়ে যাবে, ডাক্তার বলেছে তো, মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। কেন তুমি এমন করলে? শায়লা ভয়ে সামান্য কেঁপে ওঠে। ফাহাদকে কয়েক বছর ধরেই চেনে। সরকারি বড় কর্মকর্তা হওয়ার পরও ওর মধ্যে রাগ করার স্বভাব নেই, কিন্তু আজ ওনার চোখে ক্রোধ দেখতে পাচ্ছে শায়লা। কেন আমাদের সাথে প্রতারণা করলে? আমার বাচ্চা মেয়েটার সঙ্গে কিসের এত শত্রুতা? শায়লা, তুমি আমার ভরসার পাত্র ছিলে, তোমাকে এত বিশ্বাস করতাম, কিন্তু তুমি পেছন থেকে পিঠে চাকু বসালে। আমি আমার মেয়েকে কি জবাব দিব? কি বললো ওকে? ওর বাবার কাছে ওর চেয়ে অন্য কেউ আপন বেশি? কেন তুমি আমাকে এত বড় আঘাত দিলে? কি ক্ষতি করেছিলাম আমি? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।